ইসহাক হাফিজের গল্প বাবুই পাখি। বাবুই পাখির জীবনচক্র পড়ে আমার খুব ভালো লেগেছে। ছেলে বাবুইটা সাধারণত খেজুর, নারকেল অথবা তাল গাছে বাসা করে। কখনো বড় কোনো গাছ, এমনকি অশ্বত্থের ডালেও এদের বাসা করতে দেখা যায়। বাসা বোনা শেষ হলে পাখিটা বাসার চারদিকে ঘুরে ঘুরে ডাকতে থাকে। ছেলে বাবুইয়ের এ ডাক শুনে কোনো একটা মেয়ে বাবুই বাসাটার ভেতর বাহির দেখে। তারপর বাসা পছন্দ হলেই সে পুরুষ পাখিটার সাথে বাসায় থাকতে শুরু করে। তাদের ভালোবাসা হয়। তারপর মেয়ে পাখিটা একসময় মা হয়। আচ্ছা, ছেলে বাবুইটা কি বাবা হওয়ার অদম্য আগ্রহ থেকেই এত শ্রম দিয়ে একটা বাসা তৈরি করে, নাকি মনের আনন্দে? না, পশু পাখি শুধু আনন্দে তাড়িত হয় না। এখানে প্রকৃতির এক বিশাল সংকেত আছে, আর মানুষ আনন্দ করে। আমার জীবন এমন এক অবস্থার ভেতর দিয়ে গেছে যে ওই আনন্দের পর্যায়ে আমার কখনো ছিল না। তাই আমার বাবুই হতে দোষ কি? আমিও সুন্দর একটা বাড়ি তৈরি করে আঙিনায় দাঁড়িয়ে ডাকতে শুরু করব। ভাবছি কোন সুরে কি বলে ডাকব। ওই ডাকের ভাষা কি হবে? নাকি বাবুইয়ের মতোই শ্যাঁ শ্যাঁ করে ডাকতে শুরু করব? এ নিয়ে মহা চিন্তার মধ্যে আছি। ছেলে বাবুইয়ের বিশেষ সুরের ডাকে মেয়ে বাবুই আসে। মানুষের বেলায় কি এমন বিশেষ কোনো ডাক আছে যা শুনে কোনো এক মেয়ে আমার ঘরটা এসে দেখবে, পছন্দ হলে বলবে, ওগো, তোমার ঘর আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে তোমাকেও, চলো আমরা ভালোবাসি, জীবন সাথী হই? এমনটা কি আসলেই হবে? বুঝতে পারছি না। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করেছি। কোন সাবজেক্ট পড়াই, এ প্রশ্নই আমার জীবনে সবচেয়ে অপছন্দের। পেটের প্রশ্নে মানুষ আপোষহীন। দিন শেষে দুটো টাকা দরকার। এখানেই মানুষের সব বাহাদুরি শেষ। আমার অবস্থাও তাই। আমার ঘর ভর্তি অ্যানথ্রোপোলজির বই। ক্লাস শেষ করে বাসায় এসে কোনো রকমে পরের দিনের লেকচারটা রেডি করি। তারপর বই নিয়ে আমার জগতে ডুবে যাই। এভাবে নৃবিজ্ঞানে ডুবে থাকতে থাকতে হঠাৎ করে এক রাতে অদ্ভুত এক স্বপ্ন দেখি আমি সত্যিই বাবুই পাখি হয়ে গেছি। বাসা নির্মাণ শেষ। সকালে ঘুম থেকে উঠেই বাসার চারিদিকে উড়ে উড়ে ডাকতে থাকব। কোনো এক প্রণয়িনীর ভালো লাগবে আমাকে, আমার বাসায় সে আসবে, মন উজাড় করা ভালোবাসা হবে। আমি অপেক্ষায় বসে আছি। হঠাৎ ঘুম ভেঙে যায়। আমার মন খুব খারাপ হয়। আহারে, সুন্দর একটা স্বপ্ন দেখা হয়ে ওঠে না। ঘুমটা আরেকটু পরে ভাঙলে কি এমন ক্ষতি হতো? অথচ এই আমি যখন আমার অতীতের দিকে তাকাই, তখন পৃথিবীটাই আমার আর ভালো লাগে না। পাখিরা কি পৃথিবী থেকে মুক্ত? না, মোটেই না। এমনটা না হলেও ওদের স্বাধীনতা আমাদের চেয়ে অনেক অনেক বেশি। যখন ইচ্ছে হয় এই গাছে, পরক্ষণেই আবার অন্য কোথাও। এই জমি আমার, ওইটা তোমার, এই গাছ কার, এমন কোনো মালিকানার দরকার নেই। এমনকি সীমান্ত পাড়ি দিয়ে পাখিরা এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, পাসপোর্ট ভিসা লাগে না। আহা, কি মজা! এজন্যই আমার পাখি হতে ইচ্ছে করে। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, ধরি মাছ না ছুঁই পানি। ছোটবেলায় ওই প্রবাদের মর্মার্থ বুঝিনি। এখন বুঝতে পারি, পানি না ছুঁয়েও মাছ ধরা যায়। অনেক ভাই বোন নিয়ে আমাদের পরিবার। লজ্জা করে, তাই সংখ্যাটা বলতে চাচ্ছি না। বড় আপার বিয়ের আগে আমাদের পরিবারটা বেশ গোছানো ছিল। আমাদের ভাই বোনের অন্তরে ছিল অনেক মায়া। কেউ একজন বাদাম কিনলেও সবাই ভাগ করে খেতাম। মা একটা মুরগি রান্না করে সবাইকে সমান ভাগ করে দিতেন। আমি সবার পাতে চোখ বুলিয়ে যখন যাকে ইচ্ছা এক টুকরো মাংস দিয়ে দিতাম। যুক্তি দিতাম, আমি তো সবার ছোট, আমার একটু কম হলেও চলে। কোনোদিন বড় আপা, কখনো বড় ভাই আমাকে গোসল করিয়ে দিতেন। এমন হাজারো স্মৃতিতে আজ চোখ উজ্জ্বল হয়ে আছে, যে স্মৃতিগুলো কোনো এক আগ্নেয়গিরির লাভার নিচে চিরতরে চাপা পড়ে গেছে। খুব সম্ভব শান্তিময় সময়গুলো সর্বদাই খুব দুর্বল ও ক্ষণস্থায়ী হয়। একবার হারিয়ে গেলে জীবনে আর কখনো তাদের দেখা মেলে না। 2 বছরের ব্যবধানে প্রথমে 2 বোন সেলিনা আর শাহানা আপার বিয়ে হয়। তারপর বড় ভাইয়ের বিয়ে নিয়ে প্রথম দিকে বেশ বেগ পেতে হয়েছে। 7-8টা কোণে দেখা হয়।
আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলেও কনে দেখা অনুষ্ঠান শেষে আঙিনায় ফিসফিসানি শুরু হতো। আড়ালে লুকিয়ে বেশ কৌশলে আমি শুনতাম সেসব। ও বুঝছি, খামাইরা সংসার, আবার বড় ছেলে, আমাদের মেয়ের জীবনটা নাশ করে দিব। আবার মুরব্বীদের কেউ বলেন, মাশাল্লাহ, সংসার না যেন 15-22। আরেকজন বলে, খৈলের 22। উপহাসের হাসিতে অন্য একজন বলে, আরে না, খৈলের পোনা তো কমলা রঙের, কত সুন্দর, ছেলেটা তো কালা, দেখোস না, ওই যে ছোট বান্দরটা, ওইটা আরো বেশি কালা, ইদি আমিনের ভাতিজা, কি কালার কালা, গাবের কষ কালা, গজারের 22। আমি তখন স্থানীয় হাই স্কুলে পড়ি। আমার কোনো পছন্দ নেই, স্বপ্ন নেই, কোনো কথাও নেই, কারও কথা শুনি না, মন যা চায় তাই করি, সবখানেই যাই, মজার মজার খাবার খাই, দই মিষ্টি রসমালাই খাই। খাওয়া শেষে দরজায় দাঁড়িয়ে কথাবার্তা শুনি, মানুষের বাড়ি বাড়ি ঘুরি। ছেলেপক্ষ যখন মেয়ে দেখতে আসে, মেয়েটাকে সাজিয়ে আনে, কখনো আবার গলায় কোরবানির গরুর মতো মালাও ঝুলানো থাকে। আহারে বেচারি, মনে মনে প্রকৃতিকে ধন্যবাদ দিই আমি ছেলে, আবার সবার ছোট, আমার স্বাধীনতা বেশি, আমাকে কখনো ওই মেয়ের মতো বাজারের গরু সাজতে হবে না। অবশেষে খেয়াল করে দেখি, টাকা থাকলে বাজারে যে কোনো গরু কেনা যায়, তবে ছেলে হলেই যে কোনো মেয়েকে বিয়ে করা যায় না। তাই এসব দেখে মাঝে মাঝে আমার পাখি হতে ইচ্ছা করে। পাখিদের জীবনে এত ঝামেলা নেই, ছেলে পাখি আর মেয়ে পাখি উভয়েই সমানভাবে স্বাধীন। মানুষ অতিরিক্ত ঝামেলা করে। বড় ভাইয়ের জন্য কনে দেখা আয়োজনে নেতৃত্বে থাকেন বড় দুলাভাই। উনার বয়স একটু বেশি, তাই দাপটও বেশি। দুলাভাই শব্দটার মধ্যেই কেমন একটা আনন্দ সুন্দর ঘ্রাণ আছে। আমাদের উনি ওসবের ধারে কাছেও নেই। সব কেনাকাটা দুলাভাই নিজেই করেন, কাউকে একটা সুতা কিনতেও দেন না। কিনতে গিয়ে কোথায় কিভাবে কত খরচ হয়েছে কারও সাহস নেই যে এ কথা জিজ্ঞেস করে। সাহানা আপার বিয়ের দিন বরযাত্রীদের গেট আটকে বেশ কিছু টাকা পাওয়া যায়। টাকা ভাগাভাগি নিয়ে জটিলতা শুরু হলে বড় ভাই সবাইকে সমান ভাগ করে দেন। আমার ভাগে আসে 600 টাকা। আহা, কি আনন্দ! একটা ফুটবল কিনব। স্বপ্ন দেখতে থাকি, আপার বিয়ের ঝামেলাটা শেষ হয়ে গেলেই বল কিনে ফেলব। কোন মাঠে খেলা হবে, গোলকিপার, রেফারি, মনে মনে সব সেট হয়ে গেছে। রেফারির বাঁশি থাকবে, মাথায় থাকবে হ্যাট। খেলায় যারা জিতবে তাদেরকে বই পুরস্কার দেওয়া হবে, আর যারা হারবে তাদেরকে দেওয়া হবে 1 ফনা আইট্টা কলা, কারণ তাদের শরীরে পুষ্টির দরকার আছে। বাড়ির সবাই ব্যস্ত বিয়ে নিয়ে, এদিকে আমি বিভোর হয়ে আছি বল কেনার স্বপ্নে। আহা, তার হলো কই, তাসের ঘরের মতো গুড়িয়ে গেল আমার স্বপ্ন। ওই দিন বিকেলেই দুলাভাই আমাকে পুকুর পাড়ে নির্জনে ডেকে নিয়ে বউ ভাতে যাওয়া, আবার সাহানাকে নিয়ে বাড়ি আসা, গাড়ি ভাড়া, নানান খরচ। বাবার তো ওই খবরই নেই, সব তো আমাকেই সামলাতে হচ্ছে। এমন নানান কথা বলে নিজের মহত্ব প্রমাণ করে কিছুটা জোর করেই আমার পকেট থেকে টাকাগুলো নিয়ে যান। পরে শুনতে পাই ঠিক একই অজুহাতে তিনি সেদিন বাবার কাছ থেকেও নেন 10,000 টাকা। যাওয়ার পথে সব ভাড়া দিলেন রাজু ভাই। দুলাভাইকে পকেটে হাত দিতেও দেখলাম না। পরে বৌভাত অনুষ্ঠান শেষ করে আসার সময় দেখি সাহানা আপার বড় ভাসুর, যিনি আমাদের মেম্বার ভাই বলে পরিচিত, তিনি সব ব্যবস্থা করে রেখেছেন। বিকেলে আপা আর নতুন দুলাভাইকে নিয়ে গাড়ি ছাড়ার সময় আমাদের চোখের সামনে ভাড়া মিটিয়ে সাহানা আপাকে দিলেন 1 মুঠো টাকা। আচ্ছা, বিষয়টা কি? বড় দুলাভাই এসব কি করছেন? আমার খুব রাগ হয়েছিল। শ্বশুর বাড়ির সাথে কি মানুষ এত বাটপারি করে? বাবা শুনে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, বাবা, নিজের পাগল বাইন্দা রাখতে হয়। এইসব কথা বাইরের লোকে যদি শোনে, মান ইজ্জত থাকবো না। চিরদিন কি আর এভাবে চলবো নি? ঠিক হয়ে যাবে বাবা, চিন্তা করো না। আমার বন্ধু মহসিন 3 বোনের একমাত্র ভাই। সে একদিন বলেছিল, বন্ধু, তোমার বোন আছে, তার মানে ধরে নিবা তোমার নাকটা নেই। প্যাড়া নিতে নিতে তোমার নাক বাতাসে মিশে যাবে। বন্ধুর কথাটা প্রায়ই আমার মনে পড়ে। তারপর বছর না যেতেই সেজো আপারও বিয়ে হয়। বিয়ের বছর খানেকের মধ্যেই আপা লন্ডনে চলে যান। প্রচুর ঋণের বোঝা মাথায় নিয়ে বড় ভাইয়েরও বিয়ে হয়। এদিকে বড় দুলাভাই মা বাবার সাথে বসে দিনরাত নানা পরামর্শ। রাজু ভাইয়ের বিয়ের 8 মাসের মাথায় তাকে সৌদিতে পাঠিয়ে দেয়া হয়। বছর ঘুরতে বড় ভাবির কোল আলো করে এলো আমার এক ভাতিজা, নাম ইমন। বড় ভাইয়ের বিয়ে হয়েছে,
তখন সংসার কোনো ক্রমে চলছে, তাই আরও ঋণ করে সাজু ভাইকেও সৌদিতে পাঠানো হলো। এভাবে হয়তো একদিন আমারও সৌদিতে যাওয়ার ডাক আসবে। এ ধরনের বিদেশ যাত্রা আমার পছন্দ না। তাই আমি পরিবার থেকে একটু আলগা আলগা থাকি, কথা কমিয়ে দিয়ে কেবল বই পড়ি। বড় ভাবির কোল উজ্জ্বল করে যখন আমার আরও এক ভাতিজা এলো, ততদিনে বাবা আর নেই। বড় আপা আর দুলাভাই স্থায়ীভাবে থাকতে শুরু করলেন আমাদের বাড়িতে। আমি এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। এদিকে ২১ বিঘা জমি আর প্রায় ১ বিঘা জায়গা নিয়ে আমাদের বাড়ি। ৩ বিঘা পুকুর সহ সব যথানিয়মে ভাগ করা হয়। তবে বন্টন নামা আর হয় না, আটকে আছে। কারণ বাবার করা ঋণের টাকাগুলো সব শরিককে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। এই টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত কারও টু শব্দটি পর্যন্ত করার কোনো উপায় নেই। জায়গা জমির সব দলিল বড় দুলাভাইয়ের হাতে। তার মানে হচ্ছে আমার আর নিজের বলতে এ জীবনে কিছু হবে কিনা জানি না। এত টাকা আমি কোত্থেকে দেব? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালে মা মারা গেলেন। এরপর থেকে নিজেকে পাখি বলে অনুভব হতে থাকে। সংসারের জাল ছিন্ন করতে পারলে পাখি হওয়া যায়। আমার এখন কিসের সংসার, কিসের জাল? এদিকে ভাবি প্রায়ই অসুস্থ থাকেন। রান্না করা, সন্তান দুটোর যত্ন, যে যার মতো ব্যস্ত, এক এলোমেলো অবস্থা। ভাবির এই অবস্থায় ইমনের ছোট খালাম্মা হীরা আমাদের বাড়িতেই থাকছে। ইমন আর সুমনের দেখভাল করে। এদিকে বাড়িতে আমার আর ভালো লাগে না। স্নেহ মায়ার বন্ধন না থাকলে কে আর কাকে কাছে টানে? এই বাড়ি ওই বাড়ি যাই, মা মরে গেলেও হারিয়ে যান না। চাচিরা আমাকে দেখা মাত্রই ডেকে নিয়ে খেতে দেন। মা বাবা নাকি অনেক ভালো মানুষ ছিলেন, এমন নানা কথা বলে চাচারাও বেশ স্নেহ করেন। বিদেশে থাকা ভাই বোনগুলো আমার খোঁজ নেন। তারপরও আমারই কেন জানি কিছুই ভালো লাগে না। কারণ সব অন্যায় মুখ বুজে সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় বলেই মা বাবার মতো সর্বসহা ভালো মানুষ আমি হতে পারলাম না। টুকটাক প্রতিবাদ করি, তাই কারো পছন্দের তালিকায় আমার নাম নেই। ছোট ভাতিজাটার বয়স যখন ৫ বছর, একদিন হঠাৎ ভাবির শরীর পুড়ে যাওয়া জ্বর। এ জ্বর আমার ২ ভাতিজার মাতৃস্নেহ চিরতরে পুড়িয়ে ছাই করে দেয়। পরের মাসে বড় ভাই দেশে এলেন। কতজনের কত সান্ত্বনা, পরামর্শ, অনুরোধ আর একটা বিয়ে করার জন্য। ভাইয়ের একই উত্তর, একটা মেয়ের জীবন শেষ করেছি, এই অপরাধের ক্ষমা এ জীবনে পাবো কিনা জানি না। বাড়ির আঙিনায় উদাস চোখে বসে থাকেন, মাঝে মাঝে করুণ সুরে গান ধরেন। অশ্রু জলে বুক ভাসিয়ে একসময় নিজেই থেমে যান। হঠাৎ করে ২-১ দিনের জন্য উধাও হয়ে যান। ঠিক এমনই একদিন হঠাৎ হীরা এসে ইমন আর সুমনকে নিয়ে যায়। বড় আপা আর দুলাভাই বলেন না কিছুই। বোঝা গেল শিশু দুটিকে বাড়ি থেকে সরাতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। বর্তমানে হীরা তাদের দেখাশোনা করে। ভাতিজা দুইটা ছোট কাকা বলতে অজ্ঞান। রাজু ভাই আর ভাতিজা দুইটার জন্য আমার বুক ফেটে যায়। মাসখানেক পরপর দেখতে যাই। কত চিকিৎসা, কত চেষ্টা, ভাইয়ের এই উদাসীন জীবন আর কিছুতেই স্বাভাবিক হলো না। বড় ভাইয়ের হাত খরচ আমি পাঠাই, আর বাকি ভাই বোন সবাই নিজেদের গুটিয়ে নিয়ে সেটেল হয়ে গেছে। কোনো দিকেই আর খেয়াল রাখতে পারি না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। টিউশনির টাকা পেয়ে ব্যাগ ভর্তি শপিং করে হীরার হাতে দিয়ে আসতাম। এভাবে ৩ মাস যেতে না যেতেই ওই বাড়িতে আমার যাওয়া নিয়ে কানা ঘোষা শুরু হয়। হীরার সাথে লাইন লাগাতে নাকি আমি ওই বাড়িতে যাই। চারিদিকে শুরু হলো নানা স্বাদের কথা। পরের মাসে গিয়ে দেখি অবস্থা এমন, আর যদি ওই বাড়িতে যাই তাহলে সমাজহিতৈষী লোকজন দরজা আটকে আমার আর হীরার বিয়ে দেবে। হীরা তখন এইচএসসি পরীক্ষার্থী, দেখতেও বেশ সুন্দরী। আমি মনে মনে প্রস্তুত হয়ে গেছি। ভালোই তো, বিয়ে হলে হবে। আমার মা হারা ভাতিজা দুটো মাতৃস্নেহের ছায়াটুকু অন্তত পাবে। হ্যাঁ, সব দিক দিয়ে ভালোই হয়। তবে এই বিয়ে হবে সম্মানের। আশেপাশের কতগুলো বদমাইশ আমার জীবনের সব সুন্দর শেষ করে দেবে, এ আমি হতে দেব না। আমার জীবনে ভালোবাসার চেয়ে পবিত্র আর কিছু নেই। এ পবিত্রতায় কোনো অবস্থাতেই বদমাইশের অস্তিত্ব সহ্য করব না। তারপর থেকে হীরার অ্যাকাউন্টে টাকা জমা দিই, ফোনে যোগাযোগ করি। মাসখানেক পরপর হীরা ভাতিজা দুটোকে সাথে করে নিয়ে আসে। ২ ভাতিজার সাথে কথা বলে বুঝতে পারি তারা তাদের খালামণির স্নেহ ছায়ায় বেশ শান্তিতেই আছে। হীরা অনুযোগ করে একদিন বলল, তোমার এই ২ বাপ কাউরেই যে পাত্তা দেয় না, কি করা যায়? আমি তখন বললাম,
আরে তোমারও যেমন কথা, আমার এই দুই বাপ পাত্তা দেবে এমন কেউ এই এলাকায় আছে নাকি? আচ্ছা তুমি বলো, কিন্ডার গার্ডেনের টিচাররা কি এত কিছু জানে? ওই দিন সালমা ম্যাডামে কয়, আপা আপনার ছোট ছেলেকে নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করান। বললাম কেন, কি করেছে? কয় আমাকে স্পেস নিয়ে নানা রকম প্রশ্ন করা শুরু করেছে। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি নাকি একসময় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে মার্চ করবে। এখন কত কিলোমিটার বেগে অ্যান্ড্রোমিডা আমাদের দিকে আসছে ওইটা সে ভুলে গেছে। আমার খুব হাসি পেল। বললাম, দেখতে হবে না ভাতিজাটা কার? হীরা তখন স্নিগ্ধ হাসিতে বলল, হ্যাঁ তাই বলো, যেমন চাচা তেমন ভাতিজা। এভাবেই কথার ফাঁকে খুব সতর্কতার সাথে কেমন করে যেন হীরা আমার হাতটা ছুঁয়ে দেয়। শরীরটা শিরশির করে ওঠে। বিদায়ের সময় ভাতিজা দুটোকে বুকে জড়িয়ে দুজনের কপালে চুমু খাই, চোখের জলে আদর স্নেহ করি। স্টেশনে যাওয়ার পথে কেন যেন আমার আর ভালো লাগে না, পা চলে না, অকারণ উষ্টা খাই, মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়েও যাই। দেহ মনে এক অজানা শিহরণে হীরাকে অনুভব করি। এভাবেই মাস্টার্স শেষ করে প্রায় 1 বছরের চেষ্টায় চাকরিটা হয়। আজ ছুটির দিন, কি এক আকর্ষণে ছুটে চলেছি শৈশবের পানে। আমার ছোট্ট ব্যাগটার ভেতরে জীবনানন্দের কবিতা সমগ্র বইটা আছে। ওখানে বিলের মাঝখানে কোনো মানুষ নেই, আছে এক জীর্ণ মঠ। বুকের ভেতরটা ঝাঁঝরা, বিরাট এক বটবৃক্ষ মোটা মোটা শেকড় দিয়ে মঠের বুকটা চেপে ধরেছে, যাকে বলে মরণ চিপা। মঠটার অবস্থা দেখি আর বড় দুলাভাইয়ের কথা মনে পড়ে। মঠকে চেপে ধরা এই বটগাছটার শরীর জুড়ে আছে বেশ কিছু বাবুইয়ের বাসা। বইয়ে যা পড়েছি অনেকাংশেই যেন মিল খুঁজে পেলাম। ছেলে বাবুই বাসাটা তৈরি শেষ করে বাসার আশেপাশে বসে, কখনো বা আনন্দে উড়তে থাকে আর ডাকে। দীর্ঘ সময় ঘাসের উপর বসে কবিতা পড়ার ফাঁকে ফাঁকে বাবুইয়ের ওই ডাকও শুনেছি। এই তো ছেলে বাবুই আর মেয়ে বাবুই দুটো পরপর বাসায় ঢুকে পড়েছে। আমি বোবা চোখে চেয়ে দেখি বাসাটা একটু অন্যরকম নড়ছে। আমার ভালো লাগছে। হীরার কথা মনে পড়ছে। বুক জুড়ে হীরার ছুঁয়ে দেওয়া অনুভূতিটা চেপে বসেছে। পরক্ষণেই কেন যেন আবার মেজাজ খারাপ হয়ে গেল আমার। ওই শালার পুত বাবুই, তোর তো আর বড় দুলা ভাই নাই, তুই কি বুঝবি? চারিদিকে ষড়যন্ত্রের আগুন জ্বালায় রাখছে। আমার এখন কেবল ঘেন্না লাগে, বাড়িতে যেতে ইচ্ছা করে না। এই মঠের পাশ দিয়ে বাবার সাথে এই বিলে কত এসেছি। বোরো ধান কাটা, মাছ ধরা, জীবন ঘিরে যেন এক উৎসব ছিল, অন্যরকম এক আনন্দ। মা শিং মাছ দিয়া টমেটোর ঝোল, কই মাছ ভাজা, পুঁটি মাছ ভাজি করে বেগুনের তরকারি রান্না করতেন। অরবড়ই, কখনো করমচা দিয়া ডাল। মায়ের রান্নার ওই স্বাদ আমার সারা শরীরে লেগে আছে। ওই সব আজ আর নেই। মা বাবার কবর দেখতে মন চায়, যখন তখন আমার চোখ ভিজে আসে। এখন যদি বাড়ি যাই, মনটা ভালো তো হবেই না, আরও খারাপ হবে। একটু শান্তি সুন্দরের আভাস পর্যন্ত নেই, একটা সুন্দর কথাও কেউ বলে না। বছরখানেক আগে দুলাভাইয়ের এই অতিরিক্ত মাতব্বরি নিয়ে একটু ইঙ্গিত দিতেই বড় আপা আমাকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারেন। তারপর নিজেই শুরু করেন কান্না। এরপর বলেন, আমি কি ভালো ছাত্রী ছিলাম না? এত কিছুর ভেতরেও ক্লাস 9-এ আমি 3rd হই, অঙ্ক ক্লাস চলছে। রাজু গিয়ে বাবার কথা বলে আমাকে বাড়ি নিয়ে আসে, সব ঠিকঠাক। ওই সেরি, তোর বিয়া কই, কার সাথে? দেখলাম না, শুনলাম না, কিছুই না। খোয়াড়ে ঘুমিয়ে থাকা মুরগিটা ধইরা জবাই দিতেও তো এর চেয়ে বেশি সময় লাগে রে খাটাস চাড়ালের দল। দৃশ্যটা মনে পড়লে আমার ইচ্ছা করে বাড়িঘর সব জ্বালাই দিই। তুই ইউনিভার্সিটিতে পড়িস, আমার কি যোগ্যতা ছিল না ইউনিভার্সিটিতে পড়ার? বাবু আনা দেখাস, আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আইসস? বাবা আমাকে বিয়ে দিল কেন? থাপ্পড়ের কষ্ট ভুলে আমার মনে অন্যরকম একটা কষ্ট শুরু হয়, যে কষ্টের সান্ত্বনা জগতের কোথাও নেই। মনে মনে কত আশা করেছিলাম ছোটবেলার দিনগুলোর মতো আজীবন ভাই বোনগুলো মিলেমিশে থাকব, তার হলো কই। মনে মনে বলি, আরে ওই বাবুই, তুই যে প্রেমিকা নিয়ে এভাবে বাসায় ঢুকে পড়েছিস, এ জগতে কতজনের যে বাসা নেই, তোর মতো এমন বাসা তৈরির জায়গাও নেই। তা কি তুই জানিস রে? যা ছাতা, এই মঠের কাছে আর কোনো দিন আসবো না। এদিকে খুব খিদা লেগেছে, যাকে বলে পাগলা খিদা। বসা থেকে উঠে দাঁড়াতেই চোখ দুটো অন্ধকার হয়ে এলো। ব্যাগটাতে 1 বোতল পানি বরাবরই থাকে। খেয়াল করে দেখি সৌভাগ্যক্রমে 1 প্যাকেট বাদামও আছে। বাদামগুলো খেয়ে কয়েক ঢুক পানি পানের পর খিদাটা কমে এলে খানিকটা স্বস্তি বোধ করি। তারপর হন হন করে বিস্তীর্ণ মাঠের ঘাসের উপর দিয়ে হাঁটতে থাকি।
হীরাকে খুব বেশি মনে পড়ছে। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে সে। মাঝে মাঝে অকারণ ঘাসের উপর দাঁড়িয়ে দিগন্তের সাদা মেঘের দিকে চেয়ে থাকি। মা বাবার মুখ ভেসে ওঠে। আমাদের বাড়িময় যে মায়ার ঘ্রাণ ছিল, ওই ঘ্রাণ আমাকে বাঁচিয়ে রাখে। অনেক দূরে রেল লাইন দেখা যায়। সেখান থেকে আরেকটু সামনে গেলেই রেল স্টেশন। রাত 10টায় পৌঁছাবো। একটা ডিম ভাজি করে খেয়ে নেব। আর ভাবনা কিসের? একটা ছেলেরও বাবুইয়ের মতো একটা মেয়ের বসবাস উপযোগী ঘর তৈরি করতে হয়। মানুষের ঘরের পরিবেশ লাগে। আমার ঘরে ওই পরিবেশ না থাকলেও ছোট্ট একটা ঘর তো আছে। বাসায় এসে খাওয়া শেষে বিছানায় যেতে যেতে রাত 11:30 বেজে গেল। 2 সপ্তাহ হলো চাকরি জীবন শুরু। বিছানায় শরীরটা এলিয়ে শ্রান্তিতে মুদে আসা চোখে অতীত থেকে বর্তমান পর্যন্ত দিনগুলোয় এক ঝলক চোখ ফেলে দেখি, বড় ভাই বহুদিন হলো বাড়িতেই আসেন না। কোথায় কেমন আছেন কেউ জানেও না। ভাই বোনের মমত্ব বোধ কি, কেমন, তার চেয়েও বড় হয়ে দেখা দিল এখন আর সবাই একত্র হওয়ার উপায় নেই। দুলাভাইয়ের হুকুমই হলো একমাত্র হুকুম, দেয়া মাত্র তামিল। বড় আপা হুঙ্কার দেয়া মাত্রই ভাই বোনগুলো সব উগারতলের মুরগি। বর্তমানে আমাদের জমিগুলো একটাও নেই। বিক্রি না হলেও বন্ধকি, উপবন্ধকি, জমির উপর ব্যাংক লোন, সুদি কারবারি, বিভিন্ন সমিতি থেকে টাকা ধার নেয়া এক বিতিকিচ্ছিরি অবস্থা। বাড়িটা পুরোপুরি দখল করে আছেন বড় দুলাভাই আর আপা। বাড়ির আশেপাশেও যাওয়া যায় না। লোকজন হুমড়ি খেয়ে পড়ে নানা রকম মারমুখী প্রশ্ন করতে থাকে। হঠাৎ মুঠোফোনে একটা মেসেজ আসে। পরক্ষণে মেসেঞ্জারে আসে কয়েকটা ওয়েডিং ছবি। একটা ছবির ব্যাকগ্রাউন্ডে লন্ডন ব্রিজের সামনে দাঁড়ানো এক লোক। হীরার বিয়ে হয়ে গেছে। মেসেজটা দেখা মাত্র চোখ দুটো অন্ধকার হয়ে গেল। মনে হলো আমি যেন তরলের মতো গলে বিছানার সাথে মিশে যাচ্ছি। হীরা, ও হীরা, একটা কোচিং সেন্টারে পড়াই, টিউশনি করি, এইটুকু তুমি জানতে। তাই আমার ইনকামের দৌড় তোমার জানা। ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার খবরটা ইচ্ছা ছিল তোমাকে সাক্ষাতে দেব, তার হলো কই। এই তো আর 10 দিন পরই তোমার সাথে দেখা হতো। কি বুঝে তুমি ব্রিটিশ পাসপোর্টধারী আধ বুড়া লোকটাকে লুফে নিয়েছ। আমার অস্তিত্বে মিশে আছো তুমি। এখন আমি কি করব? কিছুই যে আর ভাবতে পারছি না। আমার ভাতিজা দুটোর এখন কি হবে? ওদের নিয়ে আমি এখন কোথায় কার কাছে যাব? ওরা যে আবারও মা হারা হলো। তোমার কাছে কি আমি এতটাই ফেল না? এই দেশে জন্মে, এই দেশের আলো বাতাসে বড় হয়ে দেশটার প্রতি এত অবহেলা। ওই শালা বুড়ার ঘরের বুড়া। বাঙালি রেস্টুরেন্টের কিচেনে থালাবাটি মাজতে মাজতে তোর চুল দাড়ি তামা। কি আমার লন্ডন ব্রিজ রে! আমাদের পদ্মা সেতু তোর লন্ডন ব্রিজের আব্বা। হীরার মর্ম তুই কি বুঝবি? সময় গড়িয়ে আজ হীরার কাছ থেকে আমার 2 ভাতিজাকে বুঝে নেয়ার দিন। পাবলিক লাইব্রেরিতে বেলা 3টায় দেখা হবে। সকাল 10টার ট্রেন ধরব। পূব আকাশে তখনও আলো ফোটেনি। কি এক কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। অথচ আজ আমাকে বাবুই পাখি হতেই হবে। বাসার সামনে ছোট্ট আঙিনায় অন্ধকারে ঘাসের উপর দিয়ে দৌড়াই। বাবুইয়ের মতো ডাকতে থাকি, শ্যাঁ শ্যাঁ। আরে এ কি? না, আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না যে।